বিয়ে বাড়িতে নিমন্ত্রিত হিসেবে আমিও তখন উপস্থিত। আমার দিদির ছোট ননদের মেয়ের বিয়ে। আমি বর্ধমান থেকে গিয়েছি। খাওয়া দাওয়া পরেই করবো ভেবেছি, কারণ বাড়ি ফেরার তো আর তাড়া নেই। সত্যি কথা বলতে, খাওয়া দাওয়া করে শীতের রাতে বেলঘরিয়া থেকে বর্ধমান ফেরাটা একটু সমস্যা। দূরত্বটা তো আর কম নয়। আমি তখন চেয়ারে বসে কফি খাচ্ছি। বরযাত্রীরাও এসে পৌঁছেছে। এত ব্যস্ততার মধ্যেও আমার দিদি আমার কাছে এসে কানে কানে বলে গেল, ভাই, খিদে পেলে খেয়ে নিস। আমার পাশেই বসে আছে আরও 2-3 জন মেয়ে। ওরা নিজেদের মধ্যে বার্তা বলে চলেছে। হঠাৎ একটি কথা কানে এলো। ওদের মধ্যে থেকে একটি মেয়ে বলে উঠল, যত সব ঢং, আর দীক্ষাতে দেখলে গা জ্বলে। পাশ থেকে আরেকটি মেয়ে বলে উঠল, দেখ দেখ, ছেলেটার কোনো পার্সোনালিটি নেই। বউ একদিকে হুকুম করে যাচ্ছে, আর সমানতালে বউয়ের হুকুমনামা পালন করে চলেছে। কেন একটু উঠে গিয়ে ফুচকাটা খেতে পারছে না? আরে সুন্দরী বউ বলে কথা, তার অর্ডার শুনতে তো হবেই। কথাগুলো বলেই একসঙ্গে হো হো করে হেসে উঠল সকলে। কথাটা শুনেই আমিও সামনের দিকে তাকিয়ে দেখি। দেখি একটি ছেলে ফুচকার স্টল থেকে একটা একটা করে ফুচকা নিয়ে এসে মেয়েটিকে খাইয়ে দিচ্ছে, আর মেয়েটিও চেয়ারে বসে সেটা খেয়ে চলেছে। দেখেই মনে হলো নতুন বিয়ে হয়েছে ওদের। আমিও দেখে একটু অবাক হলাম। ফুচকার স্টল বলতে তো গেলেই মুখের সামনেই। এইভাবে একটা একটা করে ফুচকা নিয়ে এসে দেওয়ার থেকে নিজে একটু উঠে গিয়ে দাঁড়িয়ে খেয়ে নিলেই তো পারত। তবে এটার মধ্যেও একটা ভালোবাসা আছে। বউয়ের আবদার রাখতেই হয়তো ছেলেটি এইভাবে নিয়ে এসে দিচ্ছে। ব্যাপারটা দেখে আমার খারাপ লাগেনি, আর আদিক্ষেতা বলেও মনে হলো না। যারা যেভাবে ভালো থাকতে চায় থাক না, সেটা থেকে বাজে মন্তব্য করাটা তো ঠিক নয়। স্বামী স্ত্রীর মধ্যে প্রেমটা যতদিন থাকবে ততদিন সম্পর্কটা মধুর থাকবে। সম্পর্ক একঘেয়ে হয়ে যাওয়ার থেকে এই ছোট ছোট আবদারগুলো পূরণ করলে ভালোবাসা বরং বাড়েই। কিছুক্ষণ পর আমার পাশে বসে থাকা মেয়েগুলো উঠে গেল। আমি একাই বসে আছি। এদিকে আমার দিদি, জামাইবাবু ওরা সবচেয়ে যার কাজ তার কাজেই ব্যস্ত। বিয়ের বাড়িতে সেভাবে আমার পরিচিত আর কেউ নেই। দিদির বাড়ি হলেও কথা ছিল, এটা তো দিদির ননদের বাড়ি। যে ছেলেটি তার ওয়াইফকে ফুচকা নিয়ে এসে খাওয়াচ্ছিল তারাও আমার পরিচিত নয়। ওদের দেখে বরপক্ষের লোক বলেই মনে হচ্ছিল। এদিকে ওদের ফুচকা খাওয়া শেষ হয়ে গেছে তখন। মিনিট 15 পর দেখি ওই ছেলেটি হন্তদন্ত হয়ে মেয়েটির কাছে এসে বলল, বিদিশা, এই বেচেই তুমি খেয়ে নাও। মাকেও বললাম খেয়ে নিতে। মা বলল বৌমাকে ডেকে দে তাহলে। বিদিশা জিজ্ঞেস করলো, তুমি এখন খাবে না? আগে তোমরা খেয়ে নাও, আমি পরের বেচে বসবো। বিয়ে না মিটলে তো যেতেও পারবো না কেউ। বেশ ঠিক আছে, তাহলে খেয়ে নি, হাতটা ধরো তো একটু। বলেই মেয়েটি হাতটা বাড়িয়ে দিতেই ছেলেটি বলল, সাবধানে, আমাকে ভালো করে ধরো। তারপর মেয়েটি চেয়ার থেকে উঠে ছেলেটির কাঁধে হাত দিয়ে আস্তে আস্তে এগিয়ে চলল। ছেলেটিও অত্যন্ত যত্ন সহকারে মেয়েটিকে নিয়ে গেল। মেয়েটি হাঁটা চলা স্বাভাবিক বলে আমার মনে হলো না। ভালো রকম কিছু অসুবিধা আছে। পায়ের দিকে তাকাতেই দেখলাম মেয়েটির ডান পাটা নকল। আমি অবাক হলাম। বুঝতে পারলাম তখন ছেলেটি কেন ফুচকা নিয়ে এসে খাওয়াচ্ছিল মেয়েটিকে। শারীরিক প্রতিবন্ধী একটা মেয়েকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করাটা তো অনেক বড় মনের পরিচয়। কথাগুলো আমি তখন ভাবছি। কিছুক্ষণ পর দেখি ছেলেটি ওয়াইফকে পৌঁছে দিয়ে এসে আমার ঠিক পাশে এসেই বসলো। ছেলেটি নিজে থেকেই আলাপ জমালো। এদিকে আমিও কথা বলার জন্য আগ্রহী হয়েছিলাম। খানিকটা পরিচয় হয়ে যাওয়াতে জানতে পারলাম ছেলেটির পিসতুতো দাদার বিয়ে। কথা বলতে বলতেই জিজ্ঞেস করলাম, আপনি খেতে বসলেন না? দেখলাম তো বৌদিকে নিয়ে গেলেন। ছেলেটি হেসে বলল, আপনি লক্ষ্য করেছেন তাহলে। লক্ষ্য তো তখন থেকেই করছি, যখন দেখলাম বৌদিকে ফুচকা নিয়ে এসে খাইয়ে দিচ্ছিলেন। দেখে বেশ ভালো লাগলো আপনাদের এই সুন্দর ভালোবাসাটা দেখে। রিসেন্ট বিয়ে হয়েছে মনে হয় আপনাদের, নিশ্চয়ই প্রেম করে বিয়ে। ঠিক ধরেছেন, রিসেন্ট বিয়ে হয়েছে। তবে ঠিক প্রেম করে আমাদের বিয়েটা হয়নি। বিদিশা আমাকে বিয়ে করতে প্রথমে রাজি ছিল না, পরে অবশ্য মতো চেঞ্জ করেছে।
এমন কথা শোনার পর আমার মধ্যে আরও কৌতূহল জন্মালো। বিয়েটা যখন প্রেম করেই নয়, তাহলে তো দেখাশোনা করেই। আমাকে আর জিজ্ঞেস করতে হয়নি। তারপর ছেলেটি নিজে থেকে বলতে শুরু করলো সেসব কথা। বছর 3 আগের ঘটনা। আমরা 2 ভাই। আমি তখন রিসেন্ট জব পেয়েছি সরকারিতে। আমার দাদার বিয়ে হলো। দাদা তখন বেসরকারি কোম্পানিতে চাকরি করে। দাদার বিয়েটাও দেখাশোনা করে। বিয়ের 5 মাস পর দাদা বৌদিকে নিয়ে ঘুরতে গেল নৈনিতালে। বৌদির ইচ্ছে ছিল সমুদ্রে যাওয়ার। দাদা বলল পাহাড়ে যাবে। এদিকে সমুদ্রে যাওয়ার ইচ্ছে আর দাদার নেই। দাদা ছোট থেকেই পাহাড়ে যাবে না। বাড়িতে আমার মা তখন বৌদিকে বুঝিয়ে বলল, নৈনিতাল ঘুরে এসো, তোমার খারাপ লাগবে না। নতুন বিয়ে হয়েছে, কত নতুন নতুন জায়গায় ঘুরবে তোমরা। অমি যখন বলছে নৈনিতাল যাবে, তখন গিয়েই দেখো না। পরের বছর রনিতের বিয়ে দিয়ে দেব, তারপর তোমরা 2 বউ মিলে প্ল্যান করবে। রনিত মানে আমি। দাদার বিয়ের পর থেকে মা বাবা দেখাশোনা করে দিয়েছিল আমার বিয়ের জন্য। মা তো আমাদের প্রায় বলতো, তোরা 2 ভাই কোনো কাজের জন্য নয়, একটা প্রেমও করতে পারলি না। যাই হোক, দাদা বৌদি চলে গেল নৈনিতাল। 8 দিনের ট্যুর। ফেরার ঠিক আগের দিনের ঘটনা। আমি তখন অফিসে। বাবা ফোন করে বলল, তাড়াতাড়ি বাড়ি আয়, বড় বিপদ। ভাবিনি এমন খবর শুনবো। নৈনিতাল থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। প্রচণ্ড কুয়াশা ছিল তখন। গাড়ি পাহাড় থেকে খাদে পড়ে যায়। বৌদি প্রাণে বাঁচলেও দাদা বাঁচতে পারেনি। বৌদির গুরুতর আহত অবস্থায় 3 মাস হসপিটালে ভর্তি ছিল। তারপর আমরা বাড়ি নিয়ে আসি। আর আজ যাকে আমার ওয়াইফ হিসেবে দেখলেন, বিদিশা আসলে আমার বৌদি। আমরা কখনো ভাবিনি এমন ভয়াবহ পরিণতি হবে। দাদার চলে যাওয়াটা অনেক বড় ধাক্কা আমাদের কাছে, বিশেষ করে বৌদির কাছে। সুস্থ সুন্দর একটা জীবন থেকে একটা মেয়ের জীবনে এমন পরিণতি সত্যি কষ্টদায়ক। ভয়াবহ দুর্ঘটনায় বৌদির ডান পাটা হাঁটু থেকে বাদ দিতে হয়। সেই সঙ্গে ডাক্তার জানিয়ে দেয় বৌদি কখনো মাও হতে পারবে না, কারণ জরায়ুতে গুরুতর আঘাত। বৌদিকে যখন হসপিটাল থেকে বাড়ি আনা হয়, বৌদি তখন স্বাভাবিক জীবনযাপন থেকে অনেক দূরে। শারীরিক ও মানসিকভাবে বৌদি সম্পূর্ণ বিপর্যস্ত। এই সময় একটা মেয়ের পাশে থাকা যে কতটা জরুরি ছিল, সেটা বৌদিকে না দেখলে বিশ্বাস করা যাবে না। বৌদিকে সুস্থ জীবনে ফেরাতেই হবে, এই জেদ নিয়ে চলতে শুরু করলাম আমরা, মা, বাবা আর আমি। 1.5 বছর পর বৌদি যখন অনেকটাই স্বাভাবিক হলো, বৌদির বাবা মা বৌদিকে নিজেদের কাছে নিয়ে যেতে চেয়েছিল। বৌদি নিজে থেকে চায়নি। সব থেকে বড় কথা, আমার মা বাবাও পাঠাতে চায়নি। আমার মা বৌদির বাবাকে ডেকে বললেন, দাদা, আমার বড় ছেলেকে কখনো আমি ফিরে পাবো না, কিন্তু মেয়েকে আমার কাছ থেকে নিয়ে চলে যাবেন না। আমি আমার ছোট ছেলের সাথে ওর বিয়ে দিতে চাই। কেন জানি না, আমিও বৌদিকে স্বাভাবিক জীবনে ফেরাতে গিয়ে বৌদিকে ভালোবেসে ফেললাম। বৌদি কিন্তু এমন প্রস্তাবে রাজি হতে চায়নি। আমাকে ডেকে একদিন বলল, তোমার সুস্থ সুন্দর জীবনে আমি বোঝা হতে চাই না। শারীরিক প্রতিবন্ধী একটা মেয়ের থেকে পাওয়ার কিছু নেই। আমি যে কখনো মাও হতে পারবো না। আমি তোমার সবটুকু জেনেই তো তোমার পাশে থাকতে চাই। তোমার ভালো থাকাতেই এখন আমার ভালো থাকা। বৌদি আরও 6 মাস টাইম নেই। অবশেষে আমাদের 2 বাড়ির সম্মিলিত সিদ্ধান্তে 1 বছর আগে আমাদের বিয়ে হয়। বিদিশা স্বাভাবিক জীবন আবার ফিরতে পেরেছে, এর থেকে বড় কথা আর কী বা হতে পারে। বিদিশা এখন তাই মাকে বলে, তোমার মতো মা বাবার জন্য প্রত্যেক মেয়ে পায়। এত কিছুর পরেও জীবনে যে নতুন করে বাঁচা যায়, তোমার সাথে না থাকলে আমি হয়তো বাঁচতেই পারতাম না। তবে বিদিশা সত্যি খুব ভালো মনের মেয়ে। আমি ওকে খুব ভালোবাসি। জীবনে চলার জন্য একটা পা না থাকাটা কোনো বড় ব্যাপার নয়, দরকার একটা সাথীর। বিদিশাকে নিয়ে চলতে আমার অসুবিধা হয় না। এখন এমন হয়েছে, বিদিশা না সাথে থাকলে আমি চলতে পারি না। ও যে আমার জীবন সাথী।